সকলকে হ্যালো এভরিওয়ান, নমস্তে সবাই কো, গুড ইভিনিং টু অল অফ ইউ। আজকে আমরা শুরু করছি নিউ ক্রিটিসিজম আর হচ্ছে লিটারেরি থিওরি পেपर 2। और অবশ্যই আজকের ভিডিও সম্पूर्ण बांग्ला থাকছে। आज के वीडियो संपूर्ण बंगाली में हो रहे हैं। आने वाले दिनों में हम हिंदी में भी बताएंगे, तो बंगाली में हम बोल रहे हैं। तो आप लोगों को अगर बंगाली समझ में आते हैं तो प्लीज़ आप कंटिन्यू कीजिए। अगर आपको समझ में नहीं आते हैं तो आप स्किप कर सकते हैं इस वीडियो को। एंड इससे पहले प्लीज़ टू लाइक, कमेंट, शेयर एंड सब्सक्राइब टू एसपी लिटरेचर एंड हिट द बेल आइकन सो दैट यू नेवर मिस एन अपडेट्स। ज़्यादा से ज़्यादा लाइक, कमेंट, शेयर एंड सब्सक्राइब कर दीजिए और जुड़े रहिए एसपी लिटरेचर के साथ। যে বা যারা নতুন এসেছো এই চ্যানেলে বা এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, যদি মনে হয় হেল্প করতে পারে এখন পরবর্তীতে। আর যদি তোমরা অলরেডি একজন সাবস্ক্রাইবার হয়ে থাকো তাহলে অবশ্যই প্রচুর পরিমাণে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে ইন্সপিরেশন, মোটিভেশন, এনার্জি দিতেই পারো আরও ভালোভাবে কাজ করে নিয়ে আসার এবং এগিয়ে যাওয়ার। ইউজিসি নেট সেট অ্যান্ড জেআরএফ জুন 2025 এখানে গেট এক্সামের কথাটাও আমরা উল্লেখ করতে পারতাম বা পারি অবশ্যই। পেপার 2 ইংলিশ লিটারেচার টেলিগ্রাম চ্যানেলের नेम एसपी लिटरेचर यूजीसी नेट एंड टेलीग्राम चैनल लिंक https://t.me/ugclit एंड लिटरेरी थियोरी एंड लिटरेरी क्रिटिसिज्म এটা অঙ্গাঙ্গিকভাবে জড়িত, কিভাবে কেন এগুলো নিয়ে অনেকবার ভিডিও বানানো আছে এসপি লিটারেচারে। তো আমি আজকে একটা বিষয় তোমাদের বা আপনাদের সামনে পরিষ্কারভাবে তুলে দিতে চাই যে আমি অ্যাকচুয়ালি আজকে ভেবেছিলাম আমরা এর আগের দিন শিকাগো স্কুল অ্যান্ড কেমব্রিজ স্কুলে যেখানে আছে নিয়ে এসেছি, আর আমরা তারও আগের দিন আলোচনা করেছিলাম, দেখাচ্ছি তারও আগের দিন আমরা এটা আলোচনা করেছি স্কুলস অফ ইন্টারপ্রিটেশন। তো কেমব্রিজ হয়ে গেল, শিকাগো আজকে ডিকনস্ট্রাকশন নিয়ে আসবো ভেবেছি, মানে সিরিয়াল বাই নিয়ে আসবো, কিন্তু কি করে এবং কেন আনতে পারলাম না সেইভাবে সেটা এখন আমি তোমাদের বা আপনাদের ধরিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি। ডিকনস্ট্রাকশন যখন পড়তে গেলাম তখন দেখছি অটোমেটিক্যালি স্ট্রাকচারালিজম চলে আসছে, আবার যখন স্ট্রাকচারালিজম চলে আসছে তখন অটোমেটিক্যালি নিউ ক্রিটিসিজম চলে আসছে, আবার নিউ ক্রিটিসিজম যখন পড়তে শুরু করেছে তখন আরও যে কী কী এসেছে সেটা পরবর্তীতে আজকে এই পরের পেজে আমরা আলোচনা করব। তো এখানে কি হচ্ছে, স্ট্রাকচারালিজম তো ফার্ডিনান্দ ডি সসিওরের দেওয়া, ডিকনস্ট্রাকশনের সঙ্গে দেরিদা ডেফিনেটলি যুক্ত। নিউ ক্রিটিসিজম জন ক্রো র্যানসাম এই টার্মটাকে কয়েন করেছেন। তো আমি কিছু বিষয় আজকে বাংলায় নিয়ে এসেছি, কারণ লিটারেরি থিওরি এমন একটা বিষয় শুধু ইউজিসি নেট সেট গেট কম্পিটিটিভ এক্সামস বা আদার্স কোনো কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করার নির্ভর করছে না, এর উপরে নির্ভর করছে আমাদের সম্পূর্ণ ভবিষ্যৎ। কীরকমভাবে, যেমন আমরা রিসার্চ মেথোডোলজি পেপার 1 পেপার 2 দুটোতেই পড়ছি, এবং এটা যদি আপকামিং দিনে বা পরবর্তী ভবিষ্যতে যে বা যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চায় কলেজে বা ইউনিভার্সিটিতে, সেটা প্রাইভেট বা সরকারি, পুরোপুরি সরকারি বা আধা সরকারি, রাজ্য সরকার, কেন্দ্র সরকার বা আইআইটিস, এনআইটিস, কোনো রকম ইনস্টিটিউশনে যে বা যারা পড়ানোর স্বপ্ন দেখে বা সেখানকার প্রফেসর হওয়ার স্বপ্ন দেখে বা পড়াতে চায় তাদের জন্য ডেফিনেটলি লাগবে, এবং রিসার্চের ক্ষেত্রেও লাগবে, কারণ থিওরি আমাদের সব সময়ই প্রয়োজন হচ্ছে, কেন কিভাবে। তো সেই জন্য আমি বাংলায় কিছু জিনিস লিখে নিয়ে এলাম, যেটা গ্র্যাজুয়েশন, ইউজি, পোস্ট গ্র্যাজুয়েশন, পিজি লেভেলে আছে তাদের জন্য হেল্প হবে এই সেমিস্টার পাস করতে ভালো নাম্বার নিয়ে। তার পাশাপাশি তাদেরকে অবশ্যই পরবর্তীতে নেট সেট গেটের জন্য হেল্প হবে, তার সাথে অবশ্যই রিসার্চের ক্ষেত্রে হেল্প হবে, এবং অবশ্যই যখন সে বা তারা কোনো ইনস্টিটিউশনে বা সংস্থায় পড়াবে তখনও কাজে লাগবে। তো এই জিনিসগুলো নিয়ে আমাদের সারা জীবন ডিল করতে হবে যদি আমরা ইংলিশ লিটারেচারকে ক্যারিয়ার হিসেবে বেছে নিই এবং এর সঙ্গে আমরা জড়িত থাকি। 20th সেঞ্চুরিতে এসেছিল, আর এই টার্মকে কয়েন করেছিলেন জন ক্রো র্যানসাম। আমার হাতের লেখা খুব বেশি সুন্দর নয়, আমি বলে দিচ্ছি, এখানে অসুবিধা হলে বুঝতে, মানে বানান ঠিক আছে এবং লেখা অত সুন্দর নয়, কিন্তু বোঝা যাবে এটুকু বলতে পারি। একজন অথর লেখার সময় যে ধরনের ধ্যান ধারণা বা ভাবনা বা ইন্টেনশনস রেখেছিলেন সেটা বেশি গুরুত্বপূর্ণ নয়, বরং ওই ওয়ার্কসের ল্যাঙ্গুয়েজকে বোঝা বেশি ইম্পর্টেন্ট। কে বলছে? নিউ ক্রিটিসিজম বলছে। এর আগের দিনও আমরা কিন্তু কেমব্রিজ স্কুল পড়াতে গিয়ে এবং হচ্ছে শিকাগো স্কুল পড়াতে গিয়েও দেখতে পেলাম। তাহলে আমরা প্রথমে যখন কেমব্রিজ স্কুল পড়তে শুরু করলাম তখনও আমাদেরকে পড়তে হলো নিউ ক্রিটিসিজমের কথা। আবার যখন আমরা শিকাগো স্কুল পড়লাম তখন আমাদের কাছে চলে এলো ফর্মালিজমের বিষয়টা। ঠিক সেরকমই আজকেও ডিকনস্ট্রাকশন শুরু করতে গিয়ে স্ট্রাকচারালিজম পড়াতে গিয়ে নিউ ক্রিটিসিজম পড়াতে গিয়ে যে আরও কী কী পেয়েছি সেটা এখানে আলোচনা চলবে। So do not skip this video.
কি বলছে এখানে, অথরের বায়োগ্রাফি অ্যান্ড হিস্ট্রি জানা অতটা গুরুত্বপূর্ণ নয়, তার চেয়ে ভাষা বা ল্যাঙ্গুয়েজের ওপর জোর দিতে বলা হয়েছে নিউ ক্রিটিসিজমে। এর আগে কোনো লিটারেরি ক্রিটিসিজম টেক্সটের ল্যাঙ্গুয়েজের ওপর সেভাবে কেউ ফোকাস বা ইম্পর্টেন্স বা গুরুত্ব আরোপ করেননি। নিউ ক্রিটিসিজম ক্রিটিকরা আসার আগে কেউ সেভাবে ফোকাস বা এমফাসিস দেননি। নিউ ক্রিটিসিজমই প্রথম বা ফার্স্ট এর ব্যবহার, নিউ ক্রিটিসিজমই প্রথম বা ফার্স্ট স্ল্যাশ মানে বা প্রথম বা ফার্স্ট এর ব্যবহার শুরু করেছে এবং এই বিষয় নিয়ে কথা বলেছে, আর একেই আমরা নিউ ক্রিটিসিজম বলছি। ক্রিটিক্সরা শুধু টেক্সটকে টেক্সটের মতোই দেখতো আগ মুহূর্ত পর্যন্ত। টেক্সটের ল্যাঙ্গুয়েজের ক্লোজলি দৃষ্টিপাত করেছে নিউ ক্রিটিসিজম। ক্লোজলি পড়তে বলা হয়েছে টেক্সটকে। এই বিষয় মানে নিউ ক্রিটিসিজম ব্যাপারটাই স্ট্রাকচারালিজমের সাথে যুক্ত। এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে সব কিছুরই একটা স্ট্রাকচার আছে, মানে গঠন আছে বা ছাঁচে ঢেলে দেওয়া হয় যেটাকে আমরা গঠন বলে থাকি, স্ট্রাকচার। লিটারেচারে পোম, নভেল, শর্ট স্টোরি, ড্রামা অনেক ধরনের লেখা আছে। তার মধ্যে পোমকে ধরে নিচ্ছি, পোয়েমেরও সাউন্ড, ফ্রেজেস, পজেস, স্পিচ, টোন, ইন্টেনশন এটসেট্রা আছে। সবগুলো তো মিলিত হয়ে তৈরি হয় একটা পোম বা পোয়েট্রি। যেমন উদাহরণ, একটা ঘরের দেওয়াল বা একটা বাড়ি বানাতে আমরা ইট, বালি, বজরি, সিমেন্ট ইত্যাদি লাগে। এগুলো হলো ইউনিটস, এক একটা করে পার্ট বা এক একটা করে একক ইউনিট। আর সব কিছু মিলে মিশে আমরা যখন যেটাকে যেভাবে ব্যবহার করা উচিত তৈরি করি একটা দেওয়াল বা একটা ঘর বাড়ি, তখন সেটা হয়ে যায় একটা স্ট্রাকচার। নিউ ক্রিটিসিজম 20th সেঞ্চুরির সময়, 20th সেঞ্চুরি মানে আমরা কিন্তু বলবো 1901 to 2000, ঠিক আছে। 20th সেঞ্চুরির সময় এই নিউ ক্রিটিসিজম ফর্মালিস্ট মুভমেন্ট বলা হয়, কারণ নিউ ক্রিটিসিজম ফর্মের উপর খুব জোর দিয়েছিল। ফর্মালিস্ট মুভমেন্ট বলা হচ্ছে, ফর্মের উপর খুব জোর দিয়েছিল। আর এখানে কিন্তু নিউ ক্রিটিসিজম ডিকনস্ট্রাকশন পড়াতে গিয়ে চলে এলো স্ট্রাকচারালিজম পড়তে গিয়ে চলে এলো নিউ ক্রিটিসিজম পড়তে গিয়ে চলে এলো ফর্মালিজম বা ফর্মালিস্ট মুভমেন্ট। তাহলে আমরা পরবর্তীতে পড়বো ফর্মালিজম বা ফর্মালিস্ট মুভমেন্ট। তার মানে আমরা একটু দেখতে পাচ্ছি যে একটা থিওরি মানে একটার সাথে সীমাবদ্ধ থাকছে না, একটার সঙ্গে আরেকটা অঙ্গাঙ্গিকভাবে জড়িত বা কোনো না কোনোভাবে ঠিক লেজ ধরে ধরে কানেক্ট হয়ে চলেই আসছে। নেক্সট, ওল্ড স্কুল অফ হিস্ট্রি সবসময় ফোকাস করতো যে হিস্ট্রি অফ হিস্ট্রি একটা গ্রুপ সবসময় ফোকাস করতো যে এটা বা এই লেখাটা কোন হিস্টোরিক্যাল কনটেক্সটের উপর লেখা, কোন প্রাচীন যুগের ভাষায় লেখা হয়েছে, তারপর কেন অথার এগুলোকে লিখেছেন, এই লেখাটা লেখার সময় অথারের মনে কি চলছিল, আর অথার কোথা থেকে এসেছেন, কোথায় থাকতেন, কেন লিখলেন, এসবের উপরেই ফোকাস করতো। তাই এই ক্ষেত্রটাকে আরো ভালো করে জানতে আমাদের নিউ হিস্টোরিসিজম, লিটারি থিওরি অ্যান্ড ক্রিটিসিজমকেও পরবর্তীতে পড়তে হবে। তাহলে আমরা পেলাম নিউ ক্রিটিসিজম পড়তে গিয়ে প্রথমে তো ডিকনস্ট্রাকশন পড়তে গিয়ে আসলো স্ট্রাকচারালিজম পড়তে গিয়ে আসলো নিউ ক্রিটিসিজম পড়তে গিয়ে আসলো ফর্মালিজম পড়তে গিয়ে চলে আসলো ফর্মালিজম, এবং নিউ ক্রিটিসিজমের বর্ণনা পড়তে গিয়ে চলে এলো নিউ হিস্টোরিসিজম। তাহলে একে অপরের সঙ্গে কোথাও না কোথাও লেজ ধরে ধরে মানে অঙ্গাঙ্গিকভাবে কোথাও না কোথাও ইন্টারকানেক্টেড বা ইন্টাররিলেটেড আমরা বলতেই পারি। পোম বা পোয়েট্রি, একাই 100 বা কাফি, এই ভাষাগুলো কেন লিখেছি যাতে গল্পের মতো মনে রাখা যায়, নিজের দৈনন্দিন জীবনের শব্দ এগুলো যাতে ভুলে না যায়। পোয়েট্রি বা পোয়েমের এই একাই 100 বা কাফি যে নিজের পরিচয় অর্থ বহন করতে পারে, নিজের পরিচয়ে অর্থ বহন করতে পারে, তার জন্য অথরের বায়োগ্রাফি বা কোনোরূপ হিস্ট্রির দরকার বা প্রয়োজন নেই। তাহলে এই নিউ ক্রিটিসিজম ফর্মালিস্ট মুভমেন্ট বলা হচ্ছে, এটার আবার এগেইনস্টে কে কথা বলছে, এর বিপক্ষে আমরা দেখছি নিউ হিস্টোরিসিজমকে বা ওল্ড স্কুল অফ হিস্ট্রি গ্রুপকে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এর এগেইনস্টে নিউ ক্রিটিসিজমকে আমরা দুরকম পার্টে পাচ্ছি, দুটো ভাগে। অ্যান্ড হোয়াট ইজ ফ্যালাসি কিন্তু আমরা পেপার 1-এও পেয়ে থাকি। ইনফর্মাল ফ্যালাসি, ফর্মাল ফ্যালাসি থেকে প্রশ্ন লজিক্যাল রিজনিং এ কিন্তু চাওয়া হয়। তো হোয়াট ইজ ফ্যালাসি, একটা শব্দ শিখলে শুধু সেটা পেপার 1-এ শিখেছি বলে পেপার 1-এই কাজে দেবে, এই ভাবনাটা ভাবা খুব ভুল। একটা শব্দ শিখলে সেটা ইংরেজি, বাংলা, অঙ্ক, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান যে কোনো সাবজেক্ট এবং সারা জীবনের যে কোনো সময় যে কোনো মুহূর্তে কাজে লাগতে পারে। তো কোনোটাকে হালকাভাবে নেওয়া আমাদের ঠিক নয়। ইন্টেনশনাল ফ্যালাসি এবং অ্যাফেক্টিভ ফ্যালাসি, দুরকম ফ্যালাসি আমরা দেখতে পাচ্ছি নিউ ক্রিটিসিজমের ক্ষেত্রে। তো এই ইন্টেনশনাল ফ্যালাসি এবং অ্যাফেক্টিভ ফ্যালাসি দিলেন কারা? এরা যেমন নিউ ক্রিটিসিজম টার্মকে কয়েন করলেন জন ক্রো র্যানসাম, তাহলে আবার এই যে অ্যাফেক্টিভ ইন্টেনশন ফ্যালাসি চলে এলো, এটা কে বা কারা দিয়েছেন? উইলিয়াম কে উইমসার্ট and William K. Wimsatt, J.R. and Monroe C. Beardsley in 1946 এত খ্রিস্টাব্দে এই টার্মটা কয়েন করলেন। তারপর আমরা একটু দেখে নিই। তো প্রথমে দেখে নিই অ্যাফেক্টিভ ফ্যালাসি কি করছে। রিডাররা যখন টেক্সটকে পড়েন ওনাদের মনের মধ্যে অনেক কিছু বিষয় চলতেই থাকে, যা হয়তো কোনো আগে থেকে বা মনের মধ্যে বসে থাকা কোনো কনসেপ্ট বা ধারণা দ্বারা কোনো টেক্সট পড়ার সময় তুলনা করছেন বা জাজ করছেন, কিন্তু কোনোরূপ ইমোশন দ্বারা পোয়েট্রি
পোয়েট্রি বা টেক্সটকে পড়া উচিত নয়, সেই পোয়েমকে স্বতন্ত্র থাকতে দেওয়া উচিত। এই ধরনের ফ্যালাসি বা ভ্রান্তিকেই অ্যাফেক্টিভ ফ্যালাসি বলা হয়। এখানে আমরা ইন্টেনশনাল ফ্যালাসি কি বলছি, এই ফ্যালাসি হলো যখন কোনো লেখা হচ্ছে, যেটা কোনো পোম হোক বা সেটা কোনো পোম হোক বা কোনো টেক্সট, সেটা যেন অথরের কোনোরূপ আবেগ ইন্টেনশনস দ্বারা প্রভাবিত না হয় লেখার সময়। আর যখন রিডাররা সেই টেক্সট বা পোম পড়ার সময় অথরের ইন্টেনশনস, ইমোশনস, আবেগ এবং অথরের ব্যাকগ্রাউন্ড পড়ে টেক্সট বোঝার চেষ্টা করছে, এই রূপ ভুল বা ভ্রান্তিকে বলা হচ্ছে ইন্টেনশনাল ফ্যালাসি। নিউ ক্রিটিসিজম, তারপরে কি বলা হচ্ছে এখানে, রিডারের ইমোশন থেকে ফ্রি রাখতে বলা হচ্ছে পোমকে বা টেক্সটকে বা যেটা পড়ছি আমরা। আর এখানে বলা হচ্ছে ইন্টেনশনাল ফ্যালাসির ক্ষেত্রে বলা হচ্ছে নিউ ক্রিটিসিজম রিডার এবং রাইটারের, মানে দুটো মিলেই, দুটো পুরো মদ্দা কথা, ইন্টেনশনাল এফেক্টিভ ফ্যালাসি দুটো মিলে কি বলছে, নিউ ক্রিটিসিজম রিডার এবং রাইটার বা অথারের কারুর দ্বারাই প্রভাবিত হওয়া চলবে না, এটাই বলছে বারবার কে, নিউ ক্রিটিসিজম। আর নিউ ক্রিটিসিজম কি করছে, নিউ ক্রিটিসিজমে পোমের মধ্যেই অনেক কিছু বিষয় আছে পড়ার, যেমন আইনি, মেটাফোর, প্যারাডক্স, ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ, রাইম, টোন, অ্যাকসেন্ট, প্রসোডি, এইসব সায়েন্সের থেকেও কোনো অংশে কম নয়। কারা বলছে? তাই এইভাবেই টেক্সটকে পড়া উচিত। নিউ ক্রিটিক্সরা বা তাদের গ্রুপ এই মন্তব্যই ব্যক্ত করেছেন। ঠিক আছে, যে টেক্সটটা যেভাবে আছে তার সেভাবেই সে যথেষ্ট, সে একাই একশো, সে অর্থবহ, অর্থপূর্ণ, তাকে সেভাবেই বুঝতে দেওয়া হোক, সেভাবেই বোঝা উচিত, সেভাবেই পড়া উচিত, সেটাই বলছে নিউ ক্রিটিক্স। বারবার তাই বলা হচ্ছে। এখন তোমাদের বা আপনাদের বা তোদের যারা আপকামিং ইউজিসি নেট, জেআরএফ, গেট, সেট, নেট সব ধরনের কম্পিটিটিভ এক্সামের প্রিপেয়ার নিচ্ছে, নেট, সেট, গেট স্পেশালি, তাদের জন্য কি করতে হবে? এখন তোমাদের কাজ হলো যে, আমি তো বেসিক কনসেপ্ট বোঝালাম, বাংলায় লিখে নিয়ে এলাম যাতে অসুবিধা না হয়, নিউ ক্রিটিক্সের লিস্ট নিয়ে এলাম। জন ক্রো র্যানসম, যিনি নিউ ক্রিটিসিজম দিয়েই একটা লেখা লিখেছেন, সেটা কেনেথ ব্রুকস প্যারাডক্সের সাথে কিভাবে সম্পর্কিত, কেন এই টার্মস দিলেন, কি কারণ, এর কি অর্থ, অ্যালান টেট, তারপর রবার্ট পেন, ওয়ারেন, আইএ রিচার্ডসের লেখা প্র্যাকটিক্যাল ক্রিটিসিজম, উইলিয়াম এমসনের 7 টাইপস অফ অ্যাম্বিগুইটি, ডব্লিউ.কে. উইমজার্ড অ্যান্ড মনরো সি. বিয়ার্ডসলির আমরা ইন্টেনশনাল ফ্যালাসি, অ্যাফেক্টিভ ফ্যালাসি তো পড়লাম। তারপরেও তোমাদেরকে বা আপনাদেরকে বা তোদেরকে কিভাবে পড়তে হবে, এখন এই 6-7জনকে ওনাদের সমস্ত লেখাকে ক্রোনোলজিক্যালি আগে লেখাগুলো লিখতে হবে, আমি যেভাবে পরপর নিয়ে এসেছি। তারপর সেখান থেকে প্যারাডক্স, অ্যাম্বিগুইটি, প্র্যাকটিক্যাল ক্রিটিসিজম, নিউ ক্রিটিসিজম, কোন ইন্টেনশনাল ফ্যালাসি, অ্যাফেক্টিভ ফ্যালাসি, সেগুলো কনসেপ্ট কি আছে, কি ওয়ার্ডস, কি টার্মস কি আছে, সেগুলো লিখে পড়তে হবে। এবং আদার্স কোনো লেখাতে যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় থাকে এবং ইউজিসি নেট, সেট, গেট এক্সামে প্রিভিয়াস কোয়েশ্চেনে চাওয়া হয়েছে, সেই জিনিসগুলো পড়তে হবে এবং ওনাদের লেখাগুলোকে ডেফিনেটলি ক্রোনোলজিক্যালি প্রিপেয়ার রাখতে হবে, যাতে করে যাই প্রশ্ন আসুক না কেন অবশ্যই আমরা আনসার করতে পারি। আর নিউ ক্রিটিসিজম কনসেপ্ট বোঝানো হলেও এখন যদি কেউ আমার কথা মতো এই 7জনকে এবং আরও 2-1জনকে যদি থেকে থাকে এইভাবে আমি যেভাবে বললাম কমপ্লিট করে রাখে, তাহলে কোনো রকমভাবে কোনোভাবেই সে বা তার কোনো দিনও এই গ্রুপ নিউ ক্রিটিসিজম থেকে একটা প্রশ্নের উত্তরও ভুল হবে না বা বাদ যাবে না, বা সে কিন্তু আনসার করে আসবে, তাও সঠিকভাবে ছেড়ে আসবে না। এটাই পদ্ধতি পড়ার। তো আজকে এই পর্যন্তই থাকছে, নেক্সট টাইম আমাকে এগুলো হিন্দিতেও নিয়ে আসতে হবে। এখন আমরা লিটারেরি থিওরি কন্টিনিউ করব, পেপার 2 ইংলিশ লিটারেচারে, আর পেপার 1-এ আমরা রিসার্চ মেথোডোলজি স্টার্ট করেছি, সেটা কমপ্লিট করব। তারপর লজিক্যাল রিজনিং, ডেটা ইন্টারপ্রিটেশন নিয়ে কনসিস্টেন্সি বা রেগুলারলি এই টপিকগুলোকে আমরা এক একটা করে তুলে নিয়ে আসবো, নাকি মাঝে মাঝে অন্য কিছু আনবো সেটাও বলে দেবো অবশ্যই। তো সো থ্যাংক ইউ ভেরি মাচ। আর অবশ্যই আজকে না হোক, আজকে তো হলো না, কাল বা আগামী পরশু 2-1 দিনের মধ্যে লাইভে আসারও ইচ্ছে এবং দরকার আছে, প্রয়োজন আছে, অবশ্যই তোমরা জুড়ে যেও। তো আজকে এই পর্যন্তই থাকছে। নমস্কার, ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন एसपी लिटरेचर। प्लीज टू लाइक, कमेंट, शेयर एंड सब्सक्राइब टू एसपी लिटरेचर। हिट द बेल आइकन सो दैट यू नेवर मिस एन अपडेट। ज्यादा से ज्यादा लाइक, कमेंट, शेयर एंड सब्सक्राइब कर दीजिए और जुड़े रहिए एसपी लिटरेचर के साथ। प्रचुर बेल आइकन को प्रेस कर दीजिए ताकि आपसे कोई भी इंपॉर्टेंट अपडेट्स मिस ना हो। आप प्रचुर परिमाणे लाइक, कमेंट, शेयर এবং সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন এসপি লিটারেচার। নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, আর পুরনো হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের ইন্সপিরেশন বা অনুপ্রেরণা দিন, যাতে আমরা আরও কঠোর পরিশ্রম করে আনছি, আরও যেন প্রচুর কঠোর পরিশ্রম করে নিয়ে আসতে পারি এবং জিনিসগুলোকে সহজভাবে তুলে ধরতে পারি এবং নিজেদের এবং সঙ্গে আপনাদের বা তোমাদের গ্রো আমরা একসঙ্গে একে অপরের হাত ধরে এগোতে পারি। ধন্যবাদ, नमस्कार, शुभ रात्रि सभी को। नमस्ते, सभी लोग स्वस्थ रहें, मस्त रहें, अपनी ज़िंदगी में खुश रहें। और डेफिनेटली और एक बात, नेचर को प्रोटेक्ट करिए, वाइल्ड लाइफ एनिमल को सेफ रखिए, चाहे वो आपके घर के कोई पेट्स हो, चाहे कोई प्रकृति नेचर के कोई ट्रीज प्लांटेशंस वगैरह हो, या फिर कोई वाइल्ड लाइफ एनिमल हो, उनको हार्म मत कीजिए। खुद के सेफ्टी के साथ वो सारी चीज़ों को अगर हम सेव कर सकते हैं, जिस तरीके से यहाँ पे ऑल ओवर इंडिया में अगर आपको कोई भी ऐसा कोई दिखने को मिल रहा है तो साथ साथ आपको खबर
कवर देना चाहिए, क्योंकि अभी मीडिया, न्यूज़ चैनल्स, ऑनलाइन सोशल मीडिया ऑलवेज देयर। आपको अगर कुछ भी अगर को प्रोटेक्ट करनी है खुद के या फिर नेचर के, आप कर सकते हो, बहुत सारे तरीके हैं। तो हमें अलर्ट रहनी चाहिए, पोल्यूशन से दूर रखनी चाहिए खुद को, और खुद भी पोल्यूशन ना करें, ना घर पे कोई हाउस वर्क्स ओरिएंटेड कोई भी हो सके, जितना काम हो सके हम सेफ्टी रखें। अगर खुद के घर को सेफ रखेंगे, क्लीन रखेंगे, तो डेफिनेटली हम कहीं ना कहीं सोसाइटी एंड नेचर, होल यूनिवर्स के लिए भी हमारी कंट्रीब्यूशन रहेंगे, खुद के लिए भी और आने वाले जनरेशन के लिए भी और प्रकृति के लिए भी। क्योंकि अगर आप प्रकृति के लिए इतनी सी कर दोगे तो वो आपके लिए बहुत सारी कुछ दे देंगे, लाइक योर पेरेंट्स। ओके, नेचर विल ऑलवेज सेव यू फ्रॉम योर डिफ़िकल्ट सिचुएशन, डिफ़िकल्ट टाइम जब आप फंसे हुए हो, ऑब्वियसली नेचार हेल्प करते हैं, লাইক ইউর পেরেন্টস, লাইক গড। ওকে, সো আমার এখানে এটার বলার আছে যে আমরা সাধারণ মানুষ হিসেবে পড়াশুনো করব অবশ্যই, তার সাথে সাথে আমাদের এই যেভাবে বিশ্ব উষ্ণায়ন এবং গ্লোবাল ওয়ার্মিং চলছে, তাতে আমাদের প্রত্যেকটা মানুষের মানে আমাদের সচেতন হওয়া উচিত। আমরা যেন ঘরেও কোনো পরিবেশ দূষণ না করি এবং বাইরেও যতটা সম্ভব পরিবেশ দূষণ না করি এবং সতর্ক থাকি। গৃহপালিত পশু থেকে শুরু করে কোনো অন্য প্রাণী থেকে শুরু করে গাছপালা, প্রকৃতি থেকে শুরু করে সব কিছুর জন্য সেফটি রাখতে পারি। আর কিছু যদি আমাদের চোখে পড়ে যায়, এবং সেটার জন্য এখন অনেক কিছু মাধ্যম আছে, নিউজ পেপার, চ্যানেল, মিডিয়া, যেখানে আমরা বলে সেই প্রাণীটাকে প্রোটেক্ট করতে পারি বা নিজেদের সাথে পরবর্তী প্রজন্মকেও একটা সেফটি প্লেস বা একটা জায়গা তৈরি করে দিয়ে যেতে পারি। পড়াশোনা তো অবশ্যই করব, তার সাথে মনে হয় এখন সব থেকে যেটা ইম্পর্টেন্ট, বন্যপ্রাণী সংরক্ষণ এবং প্রকৃতির সংরক্ষণ, মানে পরিবেশ দূষণ রক্ষা করা, পরিবেশ দূষণ না হওয়া, পরিবেশ দূষণ থেকে প্রকৃতিকে, পরিবেশকে রক্ষা করা মানে নিজেকে রক্ষা করা, এটা সব থেকে একটা ইম্পর্টেন্ট সিরিয়াস একটা ইস্যু। তো এদিকেও আমাদের ধ্যান দেওয়া উচিত। ঠিক আছে, নমস্কার, ধন্যবাদ।